সীতা, যদি স্বামীর সেবা করে স্ত্রীর পুণ্য লাভ হয়, তাহলে স্ত্রীকে সেবা করে স্বামীও পুণ্য লাভ করবে। এ আপনি কেমন কথা বলছেন? আমার দৃষ্টিতে স্বামী স্ত্রীর মধ্যে না কেউ ছোট হয় আর না কেউ বড় হয়। গুরুদেব, আপনি লিখতে লিখতে থেমে গেলেন কেন? কোনো সমস্যা হয়েছে? বৎস ভরদ্বাজ, কিছু সময় পূর্বে আমি এরকম ঘটনা অবলোকন করেছিলাম যে আমাদের কাহিনীর নায়ক শ্রীরাম আর নায়িকা দেবী সীতার জীবনে ঘটবার ছিল। তা দেখে আমি বিচলিত হয়ে গেছিলাম। কিন্তু ভরদ্বাজ, সেই ঘটনাই এখন ঘটতে চলেছে। সেই জন্য আমার মনটা আবারও অশান্ত হয়ে উঠছে। तू तो लिखता जा घटना पे घटना, जान कर खेल विधना का सारा, गति कहानी को कैसे मिलेगी, यूं जो रुकती रही काव्यधारा, हट न दायित्व से, तू तो कवि है, तुझे व्यक्त करनी है कड़वी सच्चाई, व्यक्त करनी है कड़वी सच्चाई। যা ঘটবার সেটা আমি ঠিকঠাকই লিখে ফেলব। মা, কোথায় যাচ্ছ? জানি না। যে ভগবান আমায় এই পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি কোথাও না কোথাও তো আমার জন্য ব্যবস্থা নিশ্চয়ই করেছেন। না মা, তুমি গ্রাম ছেড়ে কোথাও যেও না। যেতে তো হবেই আমায়। এই গ্রামের গুরুজনদের আদেশ আমাকে তো মানতেই হবে। কিন্তু তুমি তো কোনো পাপ করনি। এইভাবে কোনো পাপ না করে যদি এইভাবে কোনো মানুষকে শাস্তি দেওয়া হয়, তাহলে এইভাবে সমাজ কিভাবে চলবে? যদি পাপ করার পরেও কেউ কোনো শাস্তি না পায়, তাহলে এই সমাজ কোথায় যাবে? আপনি কার কথা বলছেন বন্ধু? তোমার স্ত্রীকে তো গ্রাম প্রধানরা শাস্তি দিয়েছেন। শাস্তি তো দিয়েছেনই, কিন্তু কেউ মানছেই না তো। তোমরা কি এটা জানো? গ্রামের মহিলারা একসাথে মিলে আমার স্ত্রীকে আটকাতে গেছে। আমরা পুরুষদের এই অত্যাচার আর সহ্য করব না। আমরা সবাই তোমার সুবিচারের জন্য লড়াই করব, যাই হয়ে যাক না কেন। হ্যাঁ হ্যাঁ, না হলে তো যেটা তোমার সাথে হচ্ছে কাল আমাদের সবার সাথেই হতে পারে। মোড়ল মশাই যেটা বলেছেন সেটা একদম ঠিক কথা বলেছেন। আবার কি কোনো পরপুরুষের ঘরে রাত কাটানো ক্ষমাযোগ্য অপরাধ নাকি? কিন্তু তোমাদের বাড়ির সব মহিলারা তো আমার বউকে আটকাতে গেছে। আমাদের ঘরের মহিলারা এইরকম শিক্ষা পেলে তার আগে আমাদের গিয়ে ওদের থামাতে হবে। চলো। তোমরা সবাই ভুল করছো। আমার সঙ্গে আজ যা হচ্ছে সেটা তো আমার ভাগ্যের লেখা। কেন তোমরা আমার জন্য ঝামেলায় পড়ছো? তোমার প্রতি এই অন্যায় দেখে যদি আমরা সবাই গৃহের মধ্যে বসে থাকি, তাহলে তোমায় বাঁচাবে কে? না না মা, চলো গ্রামে চলো। এসো। দাঁড়াও, এসব কি হচ্ছে এখানে?
উষা গ্রাম ছেড়ে যাবে না, ও কোনো পাপ করেনি। গ্রাম প্রধানরা ওকে যা শাস্তি দিয়েছে ওকে তা ভোগ করতেই হবে। সেটা অন্যায় হয়েছে, আর আমরা এই অন্যায় হতে দেব না। আমাদের গ্রামের পরম্পরা, গুরুজনদের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। তোমরা যদি এইরকম পরম্পরা ভাঙো তবে গ্রামে সংকট হবে। এই দেশের একটা নিয়ম আছে, বিনা দোষে কোনোভাবেই কাউকে শাস্তি দেওয়া যায় না। যদি তোমরা এই নিয়মকে ভাঙার চেষ্টা করো তাহলে পুরো দেশ সমাজ সংকটের সম্মুখীন হবে। বেশি কথা বলছিস তুই, চল বাড়ি গিয়ে কথা বলবি। না, আমি বাড়ি যাব না। আমিও দেখছি কি করে তুই না যাস। না, চল, যাব না বলছি। চল, আরে, চল, ছেড়ে দাও চল, আমাকে। চল চল। মা, যাও, এখান থেকে তুমি চলে যাও। এই গ্রামে তোমার কোনো স্থান নেই মা। এই গ্রামে কোনো ভালো মানুষ থাকতে পারবে না। যাও। মা, আমার সোনা। বাবা, আমি যাচ্ছি। তোমার বাবার খেয়াল রেখো। তুমি ছাড়া তার তো আর কেউ নেই। না মা, তুমি যেও না। আমি তোমায় যেতে দেব না মা। এটা তোমার বা আমার হাতে আর নেই সোনা। গ্রামের গুরুজনেরা বলেছেন আমি পাপী। না মা, তুমি পাপী নও। তুমি তো মা। মা কি করে পাপী হতে পারে? এবার সত্যি যাই হোক না কেন, গ্রামের গুরুজনেরা তোমার মায়ের আঁচলে যে কলঙ্ক লাগিয়েছেন সেই কলঙ্ক মেটাতে আমাকে যেতেই হবে। যদি যদি তোর মা এই উদ্দেশ্যে সফল না হতে পারে তাহলে আমার আঁচলে লেগে থাকা কলঙ্ককে তোকেই মেটাতে হবে সোনা। পারবি তো? আমি মেটাবো মা। আমি তো তোমার ছেলে মা, আমি মেটাবো। তোমার তেমনি দিয়ে বলছি, আমি মেটাবো মা। আমার সোনা। মা, এটা রাখো, রাস্তায় খিদে পেলে খেয়ে নিও। তুই চরিত্রহীন। আমার বাড়ির খাবারে তোর কোনো অধিকার নেই। পাপী অধিকার? এই গ্রামে তো শুধু পুরুষদের রাজত্ব চলে। তোমরা তো যে কোনো নারীকে পাপী প্রমাণ করতে পারো, যে কোনো নারীর অধিকার কেড়ে নিতে পারো। কিন্তু এই সংসার এই গ্রামের সীমাতেই শেষ হয়ে যায় না। আমি তো এতক্ষণ শুধু বলছিলাম, এবার আমি সত্যি রাজা রামের কাছে যাব নিজের জন্য ন্যায় বিচার চাইতে। কিন্তু এখানে আর ফিরে আসার জন্য নয়, বরং এই জন্য যেন এই পৃথিবীতে আর কখনো কেউ আমার মতো না জন্মায়। কোনো নারীর যেন আমার মতো অবস্থা আর না হয়। যা যা রাজা রামের কাছে। আমার এই ব্যবহার থেকে উনিও জানতে পেরে যাবেন যে ওনার কি করা উচিত ছিল। যা যা। তোর মতো চরিত্রহীন মহিলার জায়গা এই সারা পৃথিবীতে কোথাও নেই। আর দ্বিতীয়বার আমার জীবনে ফিরে আসার তুমি চেষ্টাও করবে না। वार करती दिखाई पड़े ना, बाण छुप छुप के विधना चलाए। हो वो मानव के ईश्वर ये निर्मम, लक्ष्य जब चाहे जिसको बनाए। धीर ज्ञानी बड़े बस यही कहे गए, गति कर्म की समझ में ना आई।
गति करम की समझ में न आए। দাঁড়াও, কে তুমি? কোথায় যাচ্ছ? কি কাজ আছে? আমাকে ভেতরে যেতে দিন, আমি রাজা রামের সঙ্গে দেখা করব। এখন মহারাজ রামচন্দ্রের সঙ্গে দেখা করার সময় নয়। আমার ওনার সঙ্গে দেখা করাটা খুবই জরুরি। আমি ন্যায় বিচার চাই। রামরাজ্যে প্রত্যেকে সুবিচার পায়, কিন্তু এখন তো অনেকটাই রাত হয়ে গেছে। মহারাজ এই সময় মহারানীর সঙ্গে বিশ্রাম কক্ষে রয়েছেন। তুমি কাল সকালে রাজ্যসভায় এসে দেখা করো। একটা রাত বাইরে কাটানোর জন্যই আমার তো এই অবস্থা আজ। এবার আরেক রাত কোথায় থাকবো? আমাকে ভেতরে যেতে দিন আপনি। মহারাজের সঙ্গে দেখা করা আমার খুব দরকার। আমি এই সময় কাউকেই ভিতরে ঢুকতে দিতে পারি না। তুমি কাল সকালে রাজ্যসভায় এসে দেখা করো। এরকম আপনি বলবেন না, আমি না হলে বাঁচবো কি করে? আমি আপনার কাছে হাত জড়ো করছি, আপনার পায়ে পড়ছি, ভেতরে যেতে দিন। আমাদের ধর্ম সংকটে ফেলো না বোন। আমরা এখানে কাজ করি, আমাদের যা আদেশ দেওয়া হয় আমাদের তা মানতে হয়। যদি কারোর মরণ বাঁচনের প্রশ্ন হয় তাও আমাকে যেতে দেবেন না? তাহলে সেই প্রশ্নের উত্তর তুমি আগামীকাল রাজসভায় জেনে নিও। এবার তুমি যাও, আমি তোমার কাছে হাত জোর করছি। ও এখানেও পৌঁছে গেছে। ও আবার মহারাজ রামকে না সবকিছু বলে দেয়। ঠিক আছে, চলে যাচ্ছি। আর কখনো ফিরে আসবো না এখানে, কোনোদিনও আর আসবো না। যদি দ্বাররক্ষীরা ওর ব্যাপারে মহারাজ রামকে বলে দেয় তাহলে আমি সংকটে পড়ে যাব। এর চেয়ে ভালো হবে বরং আমি স্বয়ং গিয়ে বলে দিই। যদি ওই স্ত্রী ন্যায় বিচার চাইতে এখানে আসেন তাহলে তাকে কেন বাধা দেওয়া হলো? ওনাকে কেন আমার কাছে নিয়ে আসা হলো না? আপনি বিশ্রাম নিচ্ছিলেন মহারাজ, আর দ্বাররক্ষীরা আপনার বিশ্রামে বাধা পৌঁছানো ঠিক মনে করেনি। রাজা প্রজার সেবক হয়, তার কর্তব্যই হলো প্রজাদের সুখ দুঃখের খেয়াল রাখা, তাদের সমস্যার সমাধান করা। আর আমার রাজ্যে প্রজাদের আমার কাছে আসতেই দেওয়া হয় না। এটা ওদের সিদ্ধান্ত ছিল না মহারাজ, ওরা তো শুধু আদেশ পালন করছে। তাদের এই আদেশ কে দিয়েছিল? এটাই তো পরম্পরা মহারাজ। কোনো রাজ্যেই রাত্রিবেলা দ্বাররক্ষীরা প্রজাকে রাজার কাছে যেতে দেয় না। এই পরম্পরা খুব শীঘ্রই বদলে দিতে হবে। ওই স্ত্রী কে ছিলেন, আর এখানে কি জন্য এসেছিলেন? সেটা আমি জানি না মহারাজ। যখন ওই স্ত্রী এখান থেকে চলে গেলেন তাহলে রাতের বেলায় ওই অসহায় স্ত্রীকে সহায়তা কেন করলে না? আমি সাহায্য করতেই যাচ্ছিলাম মহারাজ, কিন্তু যদি ওই স্ত্রীর কোনো ক্ষতি হয় এর জন্য তুমি তো দোষী হবেই, আর তার থেকেও বেশি দোষী হব আমি। একজন রাজা থাকা সত্ত্বেও ওই স্ত্রীকে ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াতে হচ্ছে। কত কষ্ট হচ্ছে ওনার, সেটা না আমি জানি আর না তুমি। জানি তো আমি সবটাই মহারাজ, কিন্তু কিভাবে যে আপনাকে বলি, আমি কি করে আপনাকে বোঝাই যে কিছু দুষ্ট মিলে আপনার আর মহারানীর ব্যাপারে কত খারাপ কথা বলছে। ভগবান ভোলানাথের কাছে প্রার্থনা করো যেন ওনার কোনো ক্ষতি না হয়। তুমি এখনই সমস্ত সেনাদের নিয়ে ওই স্থানে গিয়ে ভালো করে খুঁজে দেখো, প্রত্যেককে জিজ্ঞেস করো, প্রত্যেক বাড়িতে গিয়ে খোঁজো, কিন্তু ওনাকে খোঁজো। আর এটা জেনে এসো উনি কি জন্য এখানে এসেছিলেন। রঘুনাথ, কি হয়েছে? গুপ্তচর প্রমুখ ভদ্রাংশ কি কোনো গুরুতর সংবাদ দিয়েছেন? হ্যাঁ সীতা, ও আমায় খুব কঠিন বিষয় নিয়ে বলল, কিন্তু
সেই বিষয় নিয়েই ভাবছি, যাও আমাকে বলল না। আপনি এভাবে হেয়ালি করে কেন কথা বলছেন মহারাজ? সীতা, কাল একজন স্ত্রী আমার কাছে সহায়তা চাইতে এই মহলে এসেছিলেন, কিন্তু দ্বার রক্ষীরা এই সমস্ত কথা ভদ্রাংশ আমাকে বলল, কিন্তু এই সমস্ত কথা শোনার পর আমার মনে যে চিন্তাভাবনা আসছে, যে প্রশ্ন উঠছে, কি তা আমায় খুবই ব্যথিত করছে। সেটা কি এমন প্রশ্ন মহারাজ? আমার মনে প্রশ্ন উঠছে যে এমন কি হতে পারে যাতে উনি সাহায্য চাওয়ার জন্য গ্রাম থেকে এত দূর পায়ে হেঁটে আমার কাছে আসতে হলো। কি কষ্ট ছিল ওনার। আর তারপর সূর্য নদীর কাছে গিয়ে উনি কোথায় গেলেন? এই প্রশ্ন তো আমার মনেও জেগে উঠছে, কিন্তু এর উত্তর না তো আপনার কাছে আছে আর না আমার কাছে। এর উত্তর খুঁজে বের করা অতি আবশ্যক। যতক্ষণ ওই মহিলা ন্যায় বিচার না পাচ্ছেন, ততক্ষণ আমার মন শান্ত হবে না। जय श्री राम।